ক্লাস 8-এর মেয়েরা আজকে অনলাইন ভূগোল ক্লাসে তোমাদের পাঠ্যসূচিতে একাদশ অধ্যায়ে ওশিয়ানিয়া মহাদেশ রয়েছে। সেই ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত একটা অংশ রয়েছে যেটা হলো কি মারে ডার্লিং অববাহিকা। তো আজকে আমরা এই মারে ডার্লিং অববাহিকা সম্পর্কে পড়ব। তো তোমরা জানো যে এই অববাহিকা অঞ্চলের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। এই মারে ডার্লিং যে অববাহিকা, সেই অববাহিকার অবস্থান কোথায়? অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ, আর পশ্চিমে রয়েছে মালভূমি অঞ্চল। তো এই দুয়ের মাঝে কি রয়েছে? মধ্যভাগের সমভূমি অঞ্চল। এবং এই সমভূমির যে দক্ষিণ অংশ অর্থাৎ অস্ট্রেলিয়ার যে দক্ষিণ পূর্ব অংশ, সেখানে মারে এবং তার অন্যতম প্রধান উপনদী ডার্লিং এবং অন্যান্য যে উপনদী রয়েছে সেই নদী এবং উপনদী বিধৌত যে সমভূমি অঞ্চল তাকেই কি বলা হচ্ছে? মারে ডার্লিং অববাহিকা। এটা অস্ট্রেলিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী একটা অঞ্চল। এই অঞ্চল যেমন উন্নত কৃষিকাজের দিক থেকে, সেরকম উন্নত আবার পশুপালনের দিক থেকেও। আর অস্ট্রেলিয়ার মধ্যে অন্যতম ঘন বসতিপূর্ণ অঞ্চল হচ্ছে এই মারে ডার্লিং অববাহিকা। এই অববাহিকা অঞ্চলের সীমা এবং এর চতুর্দিকে কি কি রয়েছে সেটা সম্পর্কে এবার আমরা জেনে নেব। তো এই অববাহিকার উত্তর আর পূর্ব দিকে কি রয়েছে? গ্রেট ডিভাইডিং রেঞ্জ। আর পশ্চিমে রয়েছে লফটি রেঞ্জ, ব্যারিয়ার রেঞ্জ, গ্রে রেঞ্জ। আর দক্ষিণে কি রয়েছে? গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। তো এই অববাহিকা অস্ট্রেলিয়ার প্রায় কত অংশ জুড়ে বা কত ভাগ জুড়ে অবস্থান করছে? প্রায় 20 ভাগ স্থান জুড়ে অবস্থান করছে। চিত্রে কালো কালি দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা দেখো গ্রেট ডিভাইডিং রেঞ্জের অবস্থান। তো এই যে অববাহিকা, সেই অববাহিকার অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান কি রয়েছে? তো এই অঞ্চলটা 24 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 39 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 138 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 149 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থান করছে। এবার এই অববাহিকার ভূপ্রকৃতি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এই যে মারে ডার্লিং অববাহিকা, সেটা মূলত একটা নিম্ন সমতল ভূমি। মারে এবং ডার্লিং এই দুই নদী দীর্ঘদিন ধরে পলি সঞ্চয় করে এবং পলি জমা করে এই সমভূমি গঠন করেছে। তো যেহেতু সমভূমি অঞ্চল, তাই উচ্চতা কি হবে? উচ্চতা কিন্তু কম হবে। তো এই অববাহিকার গড় উচ্চতা হচ্ছে 100 থেকে 200 মিটার। এই নিম্নভূমি অঞ্চলটাকে বেষ্টন করে রয়েছে বিভিন্ন উচ্চভূমি অঞ্চল বা রেঞ্জ। তো দেখো এই চিত্রে কালো কালি দিয়ে কিন্তু সমস্ত রেঞ্জগুলোকে একত্রে দেখানো হয়েছে। এর মধ্যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ যেমন রয়েছে, সেরকম অন্যান্য যে উচ্চভূমি অঞ্চল যেমন লফটি রেঞ্জ, ব্যারিয়ার রেঞ্জ, গ্রে রেঞ্জ প্রভৃতিও কিন্তু এখানে রয়েছে। এবার এই অববাহিকার নদ নদী সম্পর্কে আলোচনা করা যাক। তো এই অববাহিকার প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং। ডার্লিং হলো মারের উপনদী। তো মারে নদী উৎপত্তি লাভ করেছে অস্ট্রেলিয়ান আল্পস পর্বত থেকে। আর ডার্লিং নদীর উৎপত্তি কোথায় হয়েছে? নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। আর এই যে দুটো নদী অর্থাৎ মারে আর ডার্লিং, সেই দুটো নদী ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর কোন দিকে প্রবাহিত হয়েছে? দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং শেষে পতিত হয়েছে এনকাউন্টার উপসাগরে। তাহলে
মারে ডার্লিং নদীর মোহনা কোথায়? মোহনা হলো এনকাউন্টার উপসাগর। আর এই দুই নদী সম্পর্কে অর্থাৎ মারে ও ডার্লিং নদী সম্পর্কে চলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো এই যে মারে নদী, সেই মারে নদী উৎপত্তি লাভ করেছে অস্ট্রেলিয়ান আল্পস থেকে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2589 কিলোমিটার। তো এই মারে নদীর কয়েকটা উপনদী রয়েছে। সেই উপনদীগুলো হচ্ছে কি কি? ডার্লিং, মারাম্বিজি আর হচ্ছে লাচলান। এবার এই অববাহিকার অন্যতম গুরুত্বপূর্ণ নদী ডার্লিং সম্পর্কে জেনে নেব। তো ডার্লিং নদী উৎপত্তি লাভ করেছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মারে নদীর থেকে অনেকটাই কম, সেটা হলো 1163 কিলোমিটার। এই ডার্লিং নদীরও বেশ কয়েকটা উপনদী রয়েছে, সেইগুলো হলো পারু, ওয়ারেগো আর হচ্ছে বারন। এবার এই অববাহিকার বিভিন্ন অংশে কীরকম জলবায়ু লক্ষ্য করা যায় সেটা সম্পর্কে আমরা জেনে নেব। তো এই অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে দক্ষিণে যে সমুদ্র উপকূল রয়েছে সেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। তো মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু হওয়ায় জলবায়ু কিন্তু বেশ আরামপ্রদই হবে, অর্থাৎ না বেশি খুব উষ্ণ হবে বা না বেশি খুব শীতল হবে। তো গ্রীষ্মকাল আর শীতকালের গড় তাপমাত্রা থাকে যথাক্রমে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 10 ডিগ্রি সেলসিয়াস। আর যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ রয়েছে তার পশ্চিমে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওই অংশে বৃষ্টিপাত হয় না। তো এই যে অঞ্চল এখানে সৃষ্টি হয়েছে তার জন্য এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কমই হবে, এবং সেই যে বৃষ্টিপাতের পরিমাণ সেই মাত্রাটা মাত্র 50 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটারের মধ্যে। পরবর্তী জানার বিষয় বা আলোচনা করার বিষয় হচ্ছে এই অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ। তো জলবায়ুর প্রকৃতির উপরই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ অনেকাংশেই নির্ভর করে। তো তোমরা একটু আগে জানলে যে এখানকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে দক্ষিণে যে সমুদ্র উপকূল রয়েছে সেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। তো নাতিশীতোষ্ণ জলবায়ু এবং কম বৃষ্টিপাতের জন্য, কম বৃষ্টিপাত কোথায় আমরা লক্ষ্য করেছিলাম? গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে যেখানে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে সেখানে। তো এই কারণের জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে, যেটা এখানে ডাউন্স নামে পরিচিত। তবে কয়েকটি স্থানে ওক, ম্যাপল, পপলার প্রভৃতি পর্ণমোচী গাছ লক্ষ্য করা যায়, যে গাছগুলো শীতকালে বা শীতের শুরুতে তাদের পাতা ঝরিয়ে ফেলে, কিন্তু এই গাছের পাতাগুলো যথেষ্ট বড় হয়। আর যে অ্যাডিলেড অঞ্চল রয়েছে সেখানে মূলত ভূমধ্যসাগরীয় উদ্ভিদ জন্মে থাকে।